দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন যে প্রতিদিন আলোচিত ঘটনা এবং বিষয়গুলো নিয়ে আমাদের স্টুডিওতে আলোচনা করতে বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত থাকেন এবং রাজনৈতিক বিশ্লেষকরাও সেখানে উপস্থিত থাকেন। আজকে আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ চূড়ান্ত এবং কি আছে তাতে, এই পুরো বিষয় সহ আরও যে রাজনৈতিক যে খবরগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা বিষয়টি নির্ধারণ করেছি জুলাই সনদ চূড়ান্ত কি আছে তাতে, কারণ আমরা যেমনটি জানি যে বিগত কয়েকদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ একটি আলোচনা সভা হয়েছে এবং 23তম যে সভায় সেখানে অনেকগুলো দল অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন এবং কিছু বিষয় আবার বিভক্তিও তৈরি হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? জি, প্রথমত এটাকে বিভক্তি না বলে একেবারে সর্বাংশে সব বিষয়ে সবাই একমত হবে, এটা তো এরকম এক্সপেকটেশন আমাদের কারো কখনোই ছিল না। কিছু কিছু বিষয় আছে যেখানে অধিকাংশ দল একমত হয়েছে, হয়তো একটা দুটো দল তার কিছু ভিন্নমত থাকতে পারে, সেই ভিন্নমতটাকে আপনার উল্লেখ করেই আপনার ওই প্রস্তাবটা হয়তো অ্যাপ্রুভ করা হয়েছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, মোটা দাগে প্রায় 19টার মতো বিষয় যেগুলো আমাদের জন্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এগুলোতে একটা বড় ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কারো কারো একটা দুটো বিষয়ে হয়তো একটু ভিন্নমত থাকতে পারে বা তারা তাদের ডিসেন্টটা দিয়েছে, কিন্তু এটা খুব বড় বিষয় না, কারণ এটা গণতন্ত্রে এটাই আসলে সৌন্দর্য। গণতন্ত্র সবাই সব বিষয়ে একেবারে 16 আনা একমত হয়ে যাবে এরকমটা কখনোই আমরা দেখি না। সো ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে ভিন্নমতকে অন্তর্ভুক্ত করেই আসলে এই সনদের বিষয়বস্তুগুলোকে চূড়ান্ত করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আজকে যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত এবং 5ই আগস্টকে সামনে রেখে সেটি জাতির সামনে আনা হবে এবং কিছুদিন আগে আমরা যেমনটি দেখলাম যে বিগত 2 দিন আগে শাহবাগে একটি যারা জুলাই যোদ্ধা তারা একটি দাবিও জানিয়েছেন, সেই সাথে দুই দলের মধ্যে একটু বাকবিতণ্ডা এবং দ্বিমত হওয়াতে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পুলিশ সেটিকে আবার দমনও করেছেন এবং জনসাধারণের জন্য যেভাবে স্বাভাবিক করা যায় রাস্তাকে করা হয়েছে। এর মধ্যেই জুলাই আগস্ট 5ই আগস্টকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হলো এবং প্রেস সচিব যে শফিকুল আলম সাহেব উনিও কিন্তু আসলে প্রেস ব্রিফিং করেই বর্ণনা করেছেন। এটি তো একটি সার্বঙ্গীন একটা সামগ্রিক একটা চিত্র রয়েছে যে এটি অনেক দিনের একটা কাঙ্ক্ষিত ফসল। কোন কোন বিষয়গুলোকে আসলে আমরা গুরুত্ব দিচ্ছি অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ আপনাকে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে তো আসলে ছাত্রদের পক্ষ থেকে ডিসেম্বর মাসেই একটা দাবি উঠেছিল এবং সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই দায়িত্বটা সরকারই পালন করবে। সরকার সব রাজনৈতিক দলগুলোকে একটা একীভূত করে বা সবার মতামত নিয়ে একটা সার্বজনীনভাবে গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র তৈরি করবে। একটু সময় লেগেছে, কিন্তু যদি সময় লেগে থাকেও এটা আমাদের জন্য খুবই ভালো একটা বা ইতিবাচক একটা সংবাদ যে শেষ পর্যন্ত মোটামুটি শীর্ষ রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সবার মতামতকে সন্নিবেশিত করেই আসলে এক ধরনের ঐক্যমতের ভিত্তিতে এই সনদটাকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করছি আজ যেমনটা ঘোষণা দেওয়া হয়েছে 5ই আগস্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থান দিবস, সেদিন আমাদের অভ্যুত্থানের যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়টা পেয়েছিল এবং এই ঐতিহাসিক দিনটাতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতেই এই ঘোষণাপত্রটা জাতির সামনে মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে উপস্থাপন করবেন, এরকমটাই আমরা প্রত্যাশা করি। এইভাবেই বলা হয়েছে। কিন্তু আমরা যেমনটি দেখি যে 5ই আগস্টের যে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেখানে খসড়ায় 26টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে প্রথম যে 21 দফা রয়েছে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গণতান্ত্রিক যে জাগরণ বা সংগ্রামের ইতিহাস এবং সেই সাথে সেই পটভূমি থেকে গত 2024 যে গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদী সরকারের যে পতন, এই পুরো বিষয়টিকে ঘোষণাপত্রে আসলে কিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং আপনারা কি মনে করছেন যে ছাত্র জনতার এই যে একটি আন্দোলন এটি ঘোষণাপত্রের মাধ্যমে কি স্বীকৃতি পাবে? অবশ্যই। প্রথমত এখানে কি উল্লেখ করা আছে সেটা তো এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা যখন ঘোষণা হবে তখন আপনারা সবাই দেখবেন আশা করি। আর একটা জিনিস হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের তো একটা প্রেক্ষাপট আছে। আপনার জুলাইয়ের আগে আপনার দীর্ঘদিনের যে শাসন দুঃশাসন আমরা দেখেছি, বিভিন্ন ধরনের
অধিকার বঞ্চনা, মানুষের আন্দোলন সংগ্রাম বা ভোটাধিকার হরণ বা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার যে ধ্বংস, তো এই বিষয়গুলো তো আছেই। এটা আর আমাদের এই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্মের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে শুরু, মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে শুরু। মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধের যে চেতনাটা, সেটা বিভিন্ন সময়ে লঙ্ঘিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাটা বিভিন্ন সময়ে অনেকেই ধরে রাখতে পারেনি, যে কারণেই তো আপনার পরবর্তীতে এই আন্দোলনগুলোর প্রয়োজন হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, জুলাইয়ের আপনার গণ অভ্যুত্থানটা হয়েছিল। যদি মুক্তিযুদ্ধ যেই চেতনার ভিত্তিতে, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা যদি আমাদের পরবর্তী সরকারগুলো বা শাসক দলগুলো যদি সেটা ধরে রাখতে পারতো এবং সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতো, তাহলে তো বাংলাদেশ একটা সুন্দর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়েই পরিচালিত হতো। সেটা যেহেতু হয়নি, তো সেটা কি কারণে হয়নি, কাদের ব্যর্থতায় হয়নি, এই বিষয়গুলো তো ঘোষণাপত্রে থাকবে। আর একটা জিনিস আমরা বলতে চাই যে জুলাইয়ের যে পটভূমি, এই পটভূমিটার একটা আমরা মনে করি যে একটা আইনি ভিত্তিও প্রয়োজন। কারণ জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মাধ্যমে আসলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের আন্দোলনের পটভূমি এবং জুলাইয়ের আন্দোলনে যারা কিভাবে আমাদের ছাত্র, তরুণ এবং শ্রমিক জনতা আত্মাহুতি দিয়েছে, কারা তাদেরকে আসলে মেরেছে, এই বিষয়গুলো সবই উপস্থাপন করা হবে। এবং এগুলো আমাদের সবগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই এটার আসলে সবাই যাতে এইটার টেক্সটের ব্যাপারে একমত থাকে, সেই জন্যই তো এই সময়টা নেওয়া হয়েছে, যাতে একটা ঘোষণাপত্র জাস্ট ঘোষণা করে দিলেই তো হলো না, যাতে এইরকম একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সব ধরনের বিতর্ক উঠতে থাকে, সেই জন্য একটু সময় নিয়ে হলেও জুলাইয়ের আন্দোলনের বর্ষপূর্তিতে এটা ঘোষণা করা হচ্ছে। এটা আমাদের রাজনীতির জন্য খুবই ইতিবাচক একটা বিষয় বলে আমরা মনে করি। জনাব আবুল কালাম আযম, আপনি যেহেতু সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন, জনাব শফিকুল আলম উনি যেভাবে বলেছেন সাংবাদিকদের যে 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে 5ই আগস্ট বিকেল 5টায়, এবং সেখানে প্রথম 21 দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, উনি কিন্তু উল্লেখ করেই বলেছেন যে মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক যে ব্যাপারটা, আমরা 2024-এর পরে একটা অন্যরকম একটা পরিবেশ অনেক জায়গায় দেখেছি এবং বিভিন্ন রিপোর্টেও এসেছে, পত্রিকাতেও এসেছে যে 17 বছরের যেই ব্যবহারটা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেভাবে যারা মুক্তিযোদ্ধা অথবা হচ্ছে জীবিত বা মৃত অথবা মুক্তিযোদ্ধার সন্তান, যেহেতু কোটার পরবর্তীতেই কিন্তু আন্দোলনটার শুরু, সেক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে একটা ভাবগাম্ভীর্যপূর্ণ যে ঐতিহাসিক পটভূমি মুক্তিযুদ্ধের, এটাকে একটু বিলম্বিত হচ্ছে না, বা অথবা ভিন্ন ধরনের একটি মতাদর্শ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা আছেন এখনো, তারা খুব গর্বের সাথে বলতে একটু ইতস্তত বোধ করে কিনা, আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা? এটা খুবই বাজে কথা। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশের গর্বিত সন্তান। যারা মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশের জন্মের সাথে যারা সরাসরি সম্পর্কিত, তারা প্রত্যেকে আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের সম্মানের পাত্র। মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের মানুষ আকণ্ঠচিত্তে সম্মান জানায়, শ্রদ্ধা করে। তারা আজীবন সেই শ্রদ্ধার আসনে থাকবেন। তাদের এই সম্মানের আসনটা কেউ কোনোদিন কোনো কিছু কেড়ে নিতে পারবে না। আপনি যদি কেউ বলে যে মুক্তিযোদ্ধারা দ্বিধান্বিত, এগুলো আসলে আমি মনে করি যে রাজনৈতিক প্রচারণা বা এগুলো উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। মুক্তিযোদ্ধারা সবসময় আমাদের সম্মানের আসনে ছিলেন, তারা আজীবন সম্মানের আসনে থাকবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে সবসময় সম্মান করবেন। আর মুক্তিযোদ্ধারা সম্মানটা অর্জন করেছেন, তারা দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বাংলাদেশের মানুষের ক্ষোভ হচ্ছে তাদের প্রতি যারা মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, যে স্পিরিটটা, এটাকে ধারণ করতে পারেনি, বা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশের মানুষকে অনেক সময় নানা ধরনের বঞ্চনা, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বা মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে আসলে ধোঁকা দিয়েছে। তাদের প্রতি আসলে মানুষের ক্ষোভ, এবং তারা একটা সময় এসে বাংলাদেশে দেখা গেছে যে মুক্তিযুদ্ধটা কিসের জন্য হয়েছে। মুক্তিযুদ্ধটা হয়েছে মানুষের মুক্তির সংগ্রাম। তো মানুষ তো মুক্ত হতে পারেনি, মানুষ কিন্তু বরঞ্চ মানুষের অধিকারটা হরণ করা হয়েছে। মানুষের যে ন্যায্য যে চাওয়া পাওয়া, সেগুলো নানাভাবে
ধ্বংস করা হয়েছে, আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ধ্বংস করা হয়েছে। এগুলোর পিছনে যারা দায়ী, মানুষের ক্ষোভ হচ্ছে তাদের বিপক্ষে। মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তো বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন বিতর্ক করেনি। বাংলাদেশের মানুষ সব সময় সব প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেছে, ভবিষ্যৎ প্রজন্ম সম্মান করবে। এই যখন কোনো একটা বিষয় হয় তখন মুক্তিযুদ্ধকে অনেকে সুকৌশলে টেনে এনে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে বা মনে করে যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছে কেউ, এটা বলে এক ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। এই ধরনের কাজটা যাতে কেউ না করতে পারে সেই জন্যই জুলাইয়ের ঘোষণার সাথে যে মুক্তিযুদ্ধের কোনো সংঘর্ষ নাই, মুক্তিযুদ্ধের সাথে জুলাইয়ের আন্দোলনটা বরঞ্চ মুক্তিযুদ্ধের একটা পরম্পরা। এটা মুক্তিযুদ্ধের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। মুক্তিযুদ্ধকে যারা ব্যবহার করে, মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে যারা ধারণ করতে পারেনি, তাদের অপকর্মের কারণে জুলাইয়ের অভ্যুত্থানটা প্রয়োজন হয়েছিল। এই প্রেক্ষাপটগুলোই আসলে জুলাইয়ের ঘোষণাপত্রে উল্লেখ থাকবে এবং সেটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, যাতে ভবিষ্যতে এইটা নিয়ে কেউ আর কোনো ধরনের অপরাজনীতি না করতে পারে, মানুষকে বিভ্রান্ত না করতে পারে, সেই জন্যই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথা সবসময় বলা হয়েছিল এবং সেই ঘোষণাপত্রটাও সেভাবেই তৈরি করা হয়েছে যাতে জুলাইকে কেউ কখনো কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিকভাবে উপস্থাপন করার অপরাজনীতি না করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর আব্দুল মামুন, উনি চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতি বিশ্লেষক বটে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ নিয়ে এবং সেই সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং আমাদের আরও কিছু বিষয়াবলী নিয়ে। আমাদের আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে জুলাই সনদ চূড়ান্ত এবং কি আছে তাতে। আমরা বিগত কয়েকদিন ধরে আসলে আলোচনাটা করে আসছি যে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলশ্রুতিতে আমরা এটাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক আলাপ এবং আনুষ্ঠানিকতা দেওয়ার একটা কথা উঠেছে এবং অধ্যাপক আলী রিয়াজ এই সম্পর্কে পুনঃ সাংবাদিকদের ব্রিফ করে যাচ্ছেন। আপনি কিভাবে দেখেন জুলাই সনদে কি চূড়ান্ত হলো আসলে? ধন্যবাদ আপনাকে, আজাদ ভাইকে ধন্যবাদ। আজাদ ভাই একটু আগে একটা কথা বললেন যে এটা জাতির রাজনৈতিক ইতিহাসে একটা বড় দলিল এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আলটিমেটলি কি হবে এখনো তো আমরা জানি না, স্বাক্ষর নিয়ে নানান আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের যে পরিশীলিত রাজনীতির দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা বা একটা বৈষম্যহীন বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠানগুলো খুব শক্তিশালী থাকবে, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে, যেখানে আবার এমন একটা মেকানিজম থাকবে যে যেখানে আগে স্বৈরাচারতন্ত্র আমরা দেখেছি, এখন আমরা ফ্যাসিজম দেখলাম একটা দীর্ঘ সময়, সেগুলো আর মাথা চাড়া দেবে না। এবং সর্বোপরি যে স্বপ্নের স্বাধীনতার কথা একটু আজাদ ভাই বললেন যে একটা স্বপ্নের রাষ্ট্র, আমরা পাকিস্তানের শোষণ থেকে বেরিয়ে এসে যে রাষ্ট্র বিনির্মাণের চিন্তা করেছিলাম, আমরা 53 বছরে সে জায়গায় যেতে পারিনি। ইটস এ হিউজ এক্সারসাইজ এবং আমি এর জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই, আলী রিয়াজ স্যারকে ধন্যবাদ দিতে চাই। এটা নিয়ে অনেক শঙ্কা আশঙ্কা অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গেছি। এটা হচ্ছে প্রথম অর্জন যে একটা জিনিসকে এখন সামারাইজ করা গেছে এবং একটা ঘোষণা এসেছে যে 5 তারিখে এটা জাতির সামনে উপস্থাপন করা হবে এবং আসলে এটা দুঃসাধ্য সাধন করেছে। একদিকে যেমন সামাজিক অস্থিতিশীলতা আছে, রাজনীতি দলগুলোর সঙ্গে একটা টানাপোড়ান ছিল, প্রেশার ছিল গভর্নমেন্টের উপরে। আমি এই টিমকে প্রথম ধন্যবাদ দিতে চাই, সরকারকে দিতে চাই, আজাদ ভাইরা এটাতে ইনভলভ ছিলেন, ওনাদের ধন্যবাদ দিতে চাই। যে স্ট্রাকচারটা আমরা এখন দেখছি তাতে আমি মনে করি এটা সুগঠিত। মুক্তিযুদ্ধের একটা অংশ উনি কাভার করলেন, এইটা একটা অনেক বড় সেন্সিটিভ ইস্যু হতো যে মুক্তিযুদ্ধকে আমরা কীভাবে রাখছি, সেই জায়গাটাও ওয়েল ডিফাইন্ড। এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কীভাবে হবে, কত সময়ের মধ্যে হবে, পুরোপুরি মোটামুটি একটা যে এখন যে ড্রাফট আমরা দেখছি যেটাই স্বাক্ষর হওয়ার কথা আমরা আশা করছি সেটা স্বাক্ষর হবে, যদিও আশা করি যে আলোচনার সুযোগ পাবো ইফস অ্যান্ড বাটসগুলো অবশ্যই। কিন্তু আমি মনে করি যে এটা একটা স্বাধীনতোত্তর বাংলাদেশে পরিশীলিত রাজনীতির যে স্বপ্ন ছিল সেদিকে যাওয়ার একটা প্রথম অধ্যায় বলে আমি মনে করি। বাট বাকিটা ডিপেন্ড করবে যে রাজনীতিবিদরা এখন এটাকে কিভাবে ব্যবহার করে, কমিটমেন্টটা তাদের কি থাকে এবং আলটিমেটলি এই সনদটা যেন স্বাক্ষরিত হয় সেটাই আসলে আমাদের চাওয়া থাকবে। একটা ছোট্ট কথা তার মধ্যে বলে নিই যে আমরা আজাদ ভাই একটু বলছিলেন যে আমরা যে ঢুকছিলাম এই প্রক্রিয়ার মধ্যে তার প্রধান কিন্তু কারণটা ছিল যে দালিলিক জায়গাগুলো ঠিক ছিল, কনস্টিটিউশন মোটা দাগে যদিও অনেকগুলো কমেন্টমেন্ট হয়েছে বাট মোটা দাগে ঠিক ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে দুর্বলতা ছিল আমাদের। সেটা পলিটিক্যাল পার্টির যে নর্মস ভ্যালু সেখানে ছিল, এটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছিল, এটা সরকার ব্যবস্থা কিরকম হবে, নির্বাচন পরিচালনার বাইরে গিয়ে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন কি হবে, পুলিশ কিভাবে চলবে, আমলাতন্ত্রের কি হবে, সবগুলো কিন্তু এবার আনা গেছে। এবং সেটা না করা গেলে এই যে আর্গুয়েবলি 800 বা 1000 মানুষ তাদের জীবন দিল, 30,000 লোক আহত হলো বা অঙ্গহানি ঘটলো,
তাদের প্রতি একটা ইনজাস্টিস হতো, যেটা আমরা স্বাধীনতার সময় যারা জীবন দিয়েছে তাদের প্রতি জাস্টিসটা করতে পারিনি। এখন যেটা আমরা চাই যে এই সনদটা 5 তারিখে যেন সবাই স্বাক্ষর করেন এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বা অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাটা করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে পরবর্তীতে অথবা আরো অনেক ধরনের আলোচনা এটা হতে পারে, কিন্তু একটা দলিল স্বাক্ষর হোক, সেটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় অর্জন হবে। জি জনাব মামুন, দুটি বিষয় আছে আজকের আলোচনায়। আমরা সনদ নিয়ে কথা বলছি, আর 5ই আগস্ট হচ্ছে প্রেস সচিব, উনি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিয়েছেন। আমি খুব খালি চোখে বা সাধারণ মানুষের জন্য যদি বলি, অনেকে কিন্তু দুটিকে মিলিয়ে ফেলছে, দুটি কিন্তু আলাদা বিষয়, এবং প্রেস সচিব উনি নিজেও বলেছেন যে দুটি বিষয় কিন্তু টোটালি আলাদা। একটা হচ্ছে ঘোষণা এবং সনদ, এটি যদি আপনি আরেকটু ব্যাখ্যা করতেন। একটা হচ্ছে যে আমরা তো সনদের দিকে তাকিয়ে আছি, যেটা মেইন। আমি একটু জি 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 অবশ্যই। ঘোষণাপত্রটা হচ্ছে আসলে জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটটা এবং অ্যাসপিরেশনটা সেটাকে উল্লেখ করা। এটা একটা ঐতিহাসিক ঘোষণাপত্র, কারণ একটা সময় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো তাদের মনে নাও থাকতে পারে কোনভাবে কোন প্রেক্ষাপটে জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, কাদের আন্দোলনে কাদের ভূমিকা ছিল, কেন এই আন্দোলনটা প্রয়োজন হয়েছিল, এবং সেইটাকে উপলব্ধি করে সেই প্রয়োজনীয়তা থেকেই জুলাইয়ের ঘোষণাপত্রটা তৈরি করা হয়েছে। এটা এক ধরনের আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু একটা ঘোষণাপত্র, এটা এক ধরনের ঘোষণাপত্র, যে ঘোষণাপত্রটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা জুলাইয়ের একটা লিখিত দলিল হিসেবে থাকবে। এটাকে হয়তো একটা আইনি ভিত্তিও দেওয়া হবে। এটা গেল ঘোষণাপত্র। আর সনদ, যেটা এই সনদটার জন্য কিন্তু সরকার, রাজনৈতিক দল এবং আমাদের সিভিল সোসাইটি, সংস্কার কমিশন প্রত্যেকের দীর্ঘদিনের আসলে অক্লান্ত পরিশ্রমের একটা চূড়ান্ত রূপ হচ্ছে এই সনদটা। এই সনদটা অ্যাকচুয়ালি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে তার একটা দলিল। এই মুহূর্তে আমরা সবাই একটা রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা করছি, এবং জুলাইয়ের যে একটা আকাঙ্ক্ষাও ছিল একটা রাজনৈতিক পরিবর্তন, কিন্তু পরিবর্তন তো শুধু মুখে বললে হবে না, পরিবর্তনটা কার্যকর একটা পরিবর্তন আনতে হবে। এই কার্যকর পরিবর্তনের জন্য সবগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে যারা ক্রিয়াশীল আছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে তার একটা কাঠামো প্রয়োজন ছিল। সেই কাঠামোটা তৈরি করা হয়েছে। প্রথমত সংস্কার কমিশনগুলো, 6টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন যেগুলো প্রথমে ঘোষণা করা হয়েছিল, তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো যেগুলো রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন সম্ভব না, সেগুলো একটা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে নিয়েছে। তারা এগুলো বিচার করেছে, বিশ্লেষণ করেছে, নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এগুলো যাচাই বাছাই করে তারা অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছে। এই একমত হওয়ার বিষয়টা এখন একটা সনদে অন্তর্ভুক্ত করা হবে। আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা এই সনদের ভিত্তিতে আবর্তিত হবে, কারণ এই সনদটা যারাই পরবর্তীতে নির্বাচিত হন তাদেরকে এই সনদটাকে মেনে নিয়ে রাষ্ট্র চালাতে। আমি আরো কথা বলতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমি সনদ নিয়ে আবার আপনার কাছে ফিরবো। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি আলাপেই চলে যেতে চাচ্ছি, আপনার মাধ্যমে শেষ করেছিলাম, আপনার কাছে আরো আসবো, কিন্তু তার আগে আমি জনাব ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে জুলাই সনদ প্রসঙ্গে আরেকটু বিষয়ে একটু গভীরে যে আলোচনা করতেই চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনে বলা হয়েছে যে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন 19টি বিষয়ে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে পেরেছেন, কিন্তু বাকি যে 4টি বিষয় রয়েছে সেখানে বিভিন্ন দলের একটু গড়িমসি রয়েছে এবং মতানৈক্য রয়েছে, এবং সেক্ষেত্রে মূলত বাম দল যে তারা কিন্তু আসলে অনেকটা দুপুরের পরে যখন মিটিংটা হয়েছিল তখন কিন্তু ওয়াকওভার করে এসেছিল, এবং ওনাদের যে বক্তব্যটা, যদি আমি ভুল না করে থাকি, আমার বোঝায় যদি ভুল না হয়, জাতীয় সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য ইতোমধ্যেই একটা সুন্দর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে জুলাই সনদটির কি প্রয়োজনীয়তা রয়েছে এবং এটার আফটার ইফেক্ট কি? না, আমি একটু, ওনাদের তো একটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্ট্যান্ড থাকে, সেটার থেকে উনি হয়তো বলেছেন, এবং তাদের প্রতিবাদকেও, এটাও গণতন্ত্রের একটা রূপ বা যেভাবে আলোচনা হয়েছে। কিন্তু আমরা যে আলোচনাটা করছিলাম যে আপনার
কাঠামোর জায়গাটায় বা প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টের জায়গাটার কোনো কিন্তু ফ্রেমওয়ার্ক ছিল না আমাদের। বা আমরা যে ধরেন নির্বাচন, আমরা 53 বছর পরে এসে এখনো বলছি যে নির্বাচন কেমন করে হবে, বা আমরা বলছি পুলিশকে কিভাবে শক্ত করা যায়, আমরা নারীদের অধিকারের কথা বলছি, ডাইরেক্ট ইলেকশনের কথা বলছি, বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, এবং একটা মোটামুটি ঐক্যমত বা এক ধরনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে, বা আমরা ধরে নেই যে এক প্রাইম মিনিস্টারের টেনিউর কত হবে, বা আমরা ধরে নেই যে ডিসেন্ট্রালাইজেশন অফ দি কোর্স ওয়ান অফ দি গুড ডিসিশনস, এটা আমি মনে করি। তো সেই দিকে গেলে তো আপনার এই সিদ্ধান্তগুলো আসতো না, এগুলো তো প্রয়োজন ছিল আপনার। দুঃখিত। তো যখন এই প্রয়োজনীয়তা থাকে তখন যদি সেটাকে আপনি কি করছিলেন, একটা অ্যাবস্ট্রাক্ট অথবা আইডিয়া বা কনস্টিটিউশনাল ফ্লোজ এর কারণে আপনি আপনার মতো করে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিলেন, বা কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, যদি এটা নিয়ে ডিবেট আছে, অন্য যেটা নিয়ে সিদ্ধান্ত না হওয়াগুলোর মধ্যে এটা একটা। তো সেগুলো তো আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে। এগুলো ছিল না জন্যই তো স্বৈরাচার তৈরি হয়েছিল, এটা ছিল না জন্যই তো ফ্যাসিজম তৈরি হয়েছিল। তো ওই জায়গাটাতে আমি বিনীতভাবে প্রিন্স ভাই সহ বাম দলের যারা আছেন ওনাদের পলিটিক্যাল স্ট্যান্ডকে রেসপেক্ট করি, বাট আমি মনে করি যে এটার দরকার আছে। আরেকটু যদি গভীরে যেতে বললেন আপনি, যে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেক কথা বলছি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবারে জুলাই সনদ যে প্রক্রিয়া তৈরি হচ্ছে সবার মঙ্গলের জন্য, আমি সবগুলোর কথা বলছি না, বাট ম্যাক্সিমাম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়েছে পার্টির ইন্টারেস্টের জন্য। আমরা এটাকে ব্যবহার করেছি নানান সময়, কিন্তু সনদের ক্ষেত্রে আপনি দেখেন সেটা কিন্তু হচ্ছে না একটা ধরনের। এবং একটু আমি অ্যাপ্রিসিয়েটই করতে চাই ঐকমত্য কমিশন, যে স্ট্রংলি অনেক প্রেশার সহ এটাকে ধরে রাখার চেষ্টা করছে যে না, যতদূর পারা যায়, যতদূর করা যায়, এটা একটা গুড নেগোসিয়েশন স্কিল ছিল। হ্যাঁ, আর একটি জিনিসও বলতে হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। যেমন সবচেয়ে বড় দল বিএনপি মেজর কিছু কিছু জায়গায় দ্রুত কেন কনসেনসাস হলো, খুব দীর্ঘ সময় কেন লাগলো না? কারণ 31 দফা একটা আগেই সংস্কার প্রস্তাব বা রাজনৈতিক রূপরেখা দিয়েছিল বা বিএনপি হাজির করেছিল। এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে হবে, অথবা আমি এখানে বিএনপিকে ডিফেন্ড করছি না, বাট এটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন। তারা বলেছে যে আমরা কি কি করব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, আমাদের অর্থনৈতিক কমিশন করব, আমরা এমপ্লয়মেন্টের জন্য কি করব, আমরা প্রাইম মিনিস্টার পাওয়ার কিভাবে করবো, ব্যালেন্স কিভাবে করবো, এটা ছিল। ইন্টারেস্টিং হচ্ছে বিএনপি ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক দল এরকম কোনো সুগঠিত সংস্কার প্রস্তাব বা রাষ্ট্র পরিচালনার ধারণাপত্র দেয়নি। এখন বিএনপি না একটা কমিটমেন্ট করেছিল, বিএনপির জন্য কিন্তু সনদটা ডাবল প্রমিস। হ্যাঁ, অথবা আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক কথা বলবো, বাট ওই জায়গাটা আমি একটা গুডউইল দেখতে চাইবো অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে, যে বিএনপি এটা আগেই বলেছে যে আমরা এই সংস্কার করব। আমরা যেহেতু দেখেছে যে শেখ হাসিনা কীভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং সেখানে যে ফ্লজ রয়েছে, সম্ভবত সেটা বুঝতে পেরেই কিন্তু বিএনপি 31 দফাকে সামনে এনেছে, প্রথমে 27 পরে 31 দফা এনেছে। এখন তো সনদের দিকে যাচ্ছে। তার মানে কি, যে কথাটা আপনি একটু আগে বললাম, সবাই অনুধাবন করেছে যে রাষ্ট্রের যে পরিচালনার ধরন বা কনস্টিটিউশনের বর্তমান যে অবস্থা বা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, সেটির আসলে সংস্কার প্রয়োজন। সেই জন্য তো রাষ্ট্র পরিচালনার রূপরেখা 31 দফা বিএনপি দিয়েছে। বাকিটা যেটা হলো এখন, এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আরো পরিশীলিত মাত্রায় সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে আমরা, যেটা আজাদ ভাই একটু আগে বললো, যে প্রত্যেকটা জায়গায় কমিশন গঠন করে করে একটা সিস্টেমেটিক ওয়েতে এসে আমরা বললাম যে এইভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, একটা এখন কনসেনসাস দরকার। তো সেক্ষেত্রে আমি মনে করি অ্যাপ্রোচটা সঠিক এবং এটা হওয়া উচিত। এরপরে যে ডিবেটটা একটু হয়তো আমি ওভারল্যাপ করছি কিনা আলোচনা জানি না, যে পরের যে জিনিসটা সেটা হচ্ছে এটা কিভাবে হবে। আমি কেন জানি খুব কনফিডেন্ট যে এটা একটা প্রক্রিয়ায় সব দলের মধ্যে এগ্রিমেন্ট হবে, এবং আমি যদি ভুল না করে আজাদ ভাই, সবগুলোর মধ্যে মোটামুটি একটা কনসেনসাস হয়েছে, এবং 3-4টা অপশনের কথা বলা হচ্ছে। যেমন আমরা শুনতে পাচ্ছি যে এটা 2 বছরের মধ্যে সরকারে যারা যাবে তারা এটাকে দালিলিকভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করবে। আরেকটা আমার ধারণা এটা বোধহয় আরেকটু এটা নিয়ে বার্গেনিং হবে যে এটাকে কোনো অধ্যাদেশ করা যায় কিনা, কারণ রেফারেন্ডাম বা গণপরিষদের অপশনগুলো বোধহয় এখন খুব ডিফিকাল্ট হবে। কিন্তু সেটা যেভাবেই করা হোক না কেন, তার বাইরের একটা জিনিস আমরা ভুলে না যাই, এটা আমি অডিয়েন্সের জন্য বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, এবং যারা অবশ্যই গত 16-17 বছর বিএনপির একক যুদ্ধেই ফ্যাসিজমকে তাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এসে সব সাধারণ মানুষ যুক্ত হয়েছে তরুণদের নেতৃত্বে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে বলা হচ্ছে যে 17 বছরের জুলাই আন্দোলনটা 2024-এর,
কিন্তু বিএনপি পক্ষ থেকে বিভিন্ন নেতা যেটা দাবি করেন যে গত 17 বছর তাহলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলেছে কে? বড় রাজনৈতিক দল বিএনপি কথা বলেছেন। এটাও কিন্তু ওনারা আসলে উল্লেখ করে থাকেন। এটাকে ওই রেসপেক্টটা থাকতে হয়। মাঝামাঝি অবস্থানে তো একজন শিক্ষক হিসেবে মনে করি যে বিএনপির অবদানকে যেমন আমরা ছোট করে দেখব না, আবার যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমাকে, আজাদ ভাইকে, সবাইকে যুক্ত করতে পারলো, আপনাকে সেই সফলতাকে ছোট করে দেখা যাবে না। আমরা এই মুহূর্তে আজাদ সাহেব, জনাব আব্দুল কালাম, আপনার কাছে আসতেই চাচ্ছি। জুলাই সনদের একটা খুব পরিষ্কার একটা পার্থক্য যেখানে, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং এনসিপি বলছেন যে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির যে দাবিটা ওনারা তুলেছেন, সেক্ষেত্রে হচ্ছে বিএনপি কিন্তু বলেছেন যে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হোক এবং এর বাস্তবায়নের জন্য আমরা চাইলে নির্বাচনের পরবর্তীতেও বা একটা গণতান্ত্রিক দল যখন আসবেন, সরকার যখন আসবেন, তারাও সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়ে আপনারা আসলে কিভাবে দেখছেন এই যে মতানৈক্যটি তৈরি হলো? এটা তো কোনো মতানৈক্য এভাবে বলা ঠিক হবে না, এটা একটা মত ভিন্নতা। আপনার গণতন্ত্রের সৌন্দর্যই তো এই মত ভিন্নতা। আপনার এতগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হবে। তো আমরা বিশ্বাস করি যে এটা, এই পরিবর্তনগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়েও তারা খুব শিগগিরই একটা ঐক্যমতে পৌঁছাবে। তাদের মাধ্যমে তারাই আলোচনা করে ঠিক করবেন আসলে এটা কিভাবে বাস্তবায়ন করবেন। তারা সিদ্ধান্ত দিবেন, সরকার সেই সিদ্ধান্ত কার্যকর করবে। এটাই এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা। আমি একটা জিনিস, সরি মাঝখানে ঢুকে পড়লাম, বাট দর্শকদের বোঝার জন্য যে 3-4টা জিনিস আলোচনা হচ্ছে, যেমন কনস্টিটিউশনের 106 আর্টিকেল, যে এটার ভিত্তিতে এই সরকারের বৈধতা এনে করা হচ্ছে। অন্যদিকে এবং সেটা বলা হচ্ছে যে এই সরকারের ক্ষমতা সাংবিধানিকভাবে হয়েছে, তাহলে সংবিধানের মধ্য থেকে বিএনপি যে আর্গুমেন্টটা, মধ্য থেকে এটা করা এই মুহূর্তে ডিফিকাল্ট। আর একটা আর্গুমেন্ট যে আর্টিকেল 7, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ, সেই পার্সপেক্টিভে ধরলে আবার যে না, এখানে একটা স্পেস দেখা যায়। আরো একটা আর্গুমেন্ট এসছে পার্টিকুলারলি জামাত থেকে, যে জিয়া রহমান সাহেবের যে ৭৭-এ যখন উনি ক্ষমতা সংশোধন করলেন কনস্টিটিউশন, এবং তখন সামরিক ফরমানের মাধ্যমে করা হয়েছিল, যেটা ৭৯-তে গিয়ে আবার ঠিক করা হলো সম্ভবত 6 এপ্রিল, ইফ আই এম নট রং। তো সেটা প্রক্রিয়া, তখনকার অবস্থা এখনকার অবস্থা আবার ভিন্ন। এনসিপির পার্সপেক্টিভটা হচ্ছে মোস্টলি হয় অধ্যাদেশ এর মাধ্যমে, যদি আমি আদতে ভুল না করি, আর অথবা রেফারেন্ডাম, আর না হলে আপনার গণপরিষদের মাধ্যমে করা যায় কিনা। আমি যদি একটু ন্যারো ডাউন করি, নির্বাচন দরকার, এটা আমরা সবাই অনুধাবন করছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা করছে না তা না, বাট ওভারঅল একটা ডিসকমফোর্ট, একটা অস্থিতিশীলতা এখানে আছে। যদি নির্বাচনের দিকে দ্রুত যেতে হয়, এখানে দুটো অপশন বোধহয় একটু দর্শকদের জন্য ছোট করে আনছি। একটা হচ্ছে যে একটা ঘোষণাপত্র স্বাক্ষর করা, আরেকটা হচ্ছে, আমি জানি না, এটা আমি লয়ের এক্সপার্ট না, বাট অধ্যাদেশের মাধ্যমে সেটা করা যায় কিনা। এই দুটো জায়গায় বোধহয় আমি একটু লাস্ট ডিবেটটা হবে, কিন্তু এর মধ্যে একটু উইক মনে হবে যে এটা একটা দলিলের মতো আমরা স্বাক্ষর করে রাখলাম, যেটা আপনি বলেন বিএনপির অবস্থান, পরে সরকার গঠনের পরে আমরা সেটা বাস্তবায়নের আমরা কথা দিচ্ছি, এবং আমরা যত ধরনের সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার আমরা 2 বছরের মধ্যে করব। একটা পার্সপেক্টিভ এখানে মিস হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে জনাব, এটা শেষ করে নি, একটা পার্সপেক্টিভ মিস হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে এই ফ্যাসিজম উৎখাত করার পরে শুধু জেনজি না, আপনি আমি আজাদ ভাই যে রাজনৈতিক সচেতনতা এবং একটা নতুন বাংলাদেশ দেখার যে আকাঙ্ক্ষা, এবং তার প্রতি, সেই আকাঙ্ক্ষার প্রতি আমার যে অংশগ্রহণমূলক একটা কি বলবো স্পৃহা, সেটা জায়গাটা কিন্তু ভুলে যাচ্ছি। যেটা বোঝাতে চাচ্ছি, বিএনপি, জামাত বা যেই ক্ষমতায় আসুক, এই যে বর্তমান রাজনৈতিক সচেতনতার কথা বললাম, বা রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিজমের প্রতি সাধারণ মানুষের বা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, এটা দিকে ছোট করে দেখে, বিরাট ভুল করবে। সেক্ষেত্রে 90-এর কথাটা যেটা বলা হচ্ছে, যে 90-এর 3 দলের যে সনদ হয়েছিল, সেটিতে কিছু জিনিস বাস্তবায়ন করা যায়নি। 90-এর আজকের বাস্তবতা একেবারে পুরোপুরি ভিন্ন। তার মানে যে জায়গায় আমি যেতে চাই, যে যেহেতু নির্বাচন দ্রুত দরকার, এই বিষয়ে আমার মনে হয় কারো দ্বিমত নেই। তো আবার একই সাথে আমি একজন এই আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে দেখতে চাই যে জুলাই সনদ স্বাক্ষর হোক, যে কোনো প্রক্রিয়া হোক, কমিটমেন্টটা আসুক, সেটা অধ্যাদেশের মাধ্যমে পলিটিশিয়ানরা ডিসিশন নেবে, অথবা একটা সনদ হিসেবে স্বাক্ষর করে। কিন্তু এই জায়গাটায় আমি মনে করি যে কোনোভাবে আগের কোনো অবস্থার সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আমি একবারও মনে করি না
যে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, বিএনপির স্ট্যান্ডটার কথা বলছি, উনি ভুলেও এটা চিন্তা করবেন যে আমি স্বাক্ষর করিনি আর কোনো না কোনো হাসিনার মতো টাইম পাস করে দেবো, এই এত বড় ভুল বোধহয় উনি করবেন। দুই হচ্ছে যে আপনার দুই দুই হচ্ছে যে যেহেতু জন আকাঙ্ক্ষার কথা আমি বললাম, মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম তৈরি হয়েছে, এটাকে খুব গুরুত্ব সহকারে যে দলই ক্ষমতায় আসুক, শুধুমাত্র এই সংস্কারের ক্ষেত্রে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতি পদে পদে মাথায় রাখতে হবে। সেটা অবশ্যই মবকে এই প্রসঙ্গে বলছি যে এই যে দালিলিক রূপ বা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে বিভিন্ন দল, এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? আসলে ঐক্যমত্য কমিশনের জনাব অধ্যাপক আলী রিয়াজ কিন্তু বলেছেন যে পরবর্তীতে জানা হবে, কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে ভাবনাটা কি? আসলে এই বিষয়ে ভাবনাটার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, তাদেরকেই ভেবে একটা পন্থা বের করতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে সেটা কার্যকর করা। আমি আগেও বলেছি, সরকার তার নিজস্ব ভাবনাটা তো কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেবে না, আর সরকারের নিজস্ব কোনো ভাবনা নেইও। সরকার শুধুমাত্র আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে ঐক্যমত্য প্রক্রিয়ায় যেই 30টার মতো রাজনৈতিক দল অংশ নিচ্ছে, তাদের সবার সম্মিলিত সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করবে। আমরা এখানে ফ্যাসিলিটেটরের রোলটা প্লে করছি। আমাদের কাজ হচ্ছে তাদের সবাইকে একসাথে করে নিয়ে এসে একটা সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করা। যেই মাত্র তারা সিদ্ধান্তে উপনীত হবেন, সেই মাত্র তাদের নির্দেশনা অনুযায়ী সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে। সরকার নিজস্ব কোনো সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেবে না। সেটা তো অবশ্যই, কিন্তু এখানে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনিও কিন্তু বলেছেন যে আইনি ভিত্তি যদি দেয়া না হয় তাহলে আমরা সাইন করব না বা সই করব না, এবং এনসিপিও কিন্তু একই কথা বলেছেন যে এমনকি সরকার বা কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও আসছে জামাতের পক্ষ থেকে, তাহলে আমরা যদি সাংবিধানিক স্বীকৃতি না পাই। এটা এনসিপি বলেছে। ঠিক বৃহস্পতিবারে যে মিটিংটা হলো 23তম অধিবেশন, তারপরে বলেছেন যে দালিলিক রূপ বা সাংবিধানিক রূপ না থাকলে এই সনদ তাহলে আমরা স্বাক্ষর দিব না বা পরবর্তীতে আলাপ করে আমরা জানাবো। এই বিষয়গুলো তো খুব গুরুত্বপূর্ণ, কি মনে করেন? না, অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ দেখেই তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, নাহলে তো আমরা ঐক্যমত্য কমিশনেও এগুলো নিয়ে আলোচনা হতো না, আমরা এখানে বসে এই আলোচনাটা করতাম না। নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ দেখেই আমরা আলোচনা করছি, এবং আমরা আশা করি যে এই বিষয়টা যে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের রাজনৈতিক দলের যারা নেতা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, এনারা এতদিন উপলব্ধি করে এসেছেন, এই উপলব্ধিটা ধরে রাখবেন। ধরে রেখে এই যে তাদের যে সম্মিলিত প্রয়াস বা চেষ্টা, এই চেষ্টাটাকে নষ্ট হতে ওনারা দেবেন না। ওনারা নিশ্চয়ই একটা সমাধানের পথ বের করবেন, যেটা নিয়ে সবাই একমত হয়ে তারপর আমরা একটা সংস্কার কমিশনের ভাবমূর্তি নিয়েও আমরা আসলে চিন্তা ভাবনা করব। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আলোচনা ত্বরান্বিত করব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম জুলাই সনদ নিয়ে। সেখান থেকে আরেকটু যদি আমি যাই, জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে আমি আসবো, বাট এই মুহূর্তে আমি অধ্যাপক আব্দুল মামুন আপনার কাছে যেতে চাচ্ছি। সনদ নিয়ে অনেকগুলো আলোচনা রয়েছে। আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকগুলো কথা চলে আসছে। সেক্ষেত্রে নির্বাচন আসলে সাধারণ মানুষের একান্ত কাম্য একটা বিষয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার জন্য নির্বাচনের তারিখ এবং নির্বাচন কমিশনের একটি সুস্পষ্ট ঘোষণা খুবই জরুরি। আপনি কি মনে করছেন যে জুলাই সনদে যদি একমত হয় সবগুলো দল বা মেজরিটি দল, অথবা জুলাই সনদে যদি স্বাক্ষর করে দালিলিক রূপায় না হয়, এটা কি নির্বাচনকে আসলে প্রভাবিত করে কিনা? না, আপনি একটা ভালো জায়গায় গেলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্যটা কবে হবে ইন টার্মস অফ ইলেকশন উইকস, উনি তো আর ডেট ঘোষণা করবেন না। সেটা একটা মুন্সিয়ানার বিষয়। আসলে আগে বক্তব্য দিয়ে নাকি আগে কনসেনসাস হবে, এই আমার ধারণা বোধহয় 5, 6, 7 তারিখের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা প্রশ্ন আপনি আজাদ ভাইকে করেছিলেন, আমি একটু টাচ করে ওদিকে যাই নির্বাচনের দিকে। সেটা হচ্ছে যে স্বাক্ষর না করলে কি হবে। একটা জিনিস ভুলে গেলে হবে না যে আমাদের দেশের মানুষ অন্তত পরিশীলিতভাবে সঠিকভাবে ভোট দেওয়ার জন্য 17 বছর অপেক্ষা করছে, বা আর্গুয়েবলি 2.5 থেকে 3 কোটি নতুন ভোটার অপেক্ষা করছে। এবং যখন আপনি শুধুমাত্র এটা আইনগত ভিত্তির উপরে রিজেক্ট করবেন অন্য কনসেনসাস হওয়ার পরে, অথবা আপনি গো ধরে বসে থাকলেন যে এইভাবেই হতে হবে, সেটা কতটুকু রাজনৈতিক শুভবুদ্ধি হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে।
এরপরে কথা আসতে পারে যে ঠিক আছে একটা দল স্বাক্ষর করলো না, বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ডেট ঘোষণা করলো কিন্তু কোনো দল নির্বাচনে গেল না। আমি গত 3 দিন আগে বোধহয় আমরা ডেমোক্রেসি রাইজ থেকে একটা সেমিনারে একটা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছি আমি নিজেই। সেখানে 26টি দেশ নিয়ে কাজ করে আমরা দেখিয়েছি যে 16টি দেশ স্বল্প সময় অর্থাৎ গড়ে 10 মাস 3 সপ্তাহের মধ্যে নির্বাচনের দিকে গেছে, আর বাকি দেশগুলো বড় ব্রড সংস্কার এজেন্ডা এবং কনসেনসাসে পৌঁছতে পারেনি। গল্পটা এই জন্য বললাম বা ঘটনাটা রিসার্চ এই জন্য বললাম, সেগুলোতে কিন্তু সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে, পুনরুত্থান হয়েছে, বা বাইরের থেকে জাতীয় সঙ্গে মিশনও আসতে হয়েছে। নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদদের, যে কথা রাজনীতি মাঝখানে বললেন আপনাকে, যে ওই প্রজ্ঞার অভাব হয়নি যে আমাদের দেশকে আমরা সে জায়গায় নিয়ে যাব। এবং যদি কয়েকদিন থেকে যখন আমরা জুলাই মাস নিয়ে কথা বলছি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মুখে একটা কথা বারবার এসছে, নাহিদের স্টেটমেন্টও বোধহয় এসছে, সামরিক শাসনের দিকে আমরা যাব না। সো দায়িত্বশীল হতে হবে। উনি কথাটা বলেন না, আমি খোলাখুলি বলেন যে দায়িত্বশীল হতে হবে রাজনৈতিক দলগুলোতে। যে প্রেক্ষাপটটার কথা আপনাকে বললাম, জনসচেতনতার কথা বললাম, পলিটিক্যাল অ্যাওয়ারনেসের কথা বললাম, বা অ্যাকশনের কথা বললাম, সেই বাস্তবতায় আমি সনদটা ইম্পর্টেন্ট, তার যে কিভাবে কে কিভাবে বাস্তবায়ন করে সেটা মুখ্য, বাট সেটা একেভাবে হতেই হবে এই জায়গায় যাওয়ার সুযোগ নেই। তাহলে এক নম্বর হচ্ছে যে আপনি স্বাক্ষর না করে সময় নেবেন এবং সেটা মানুষ ভালোভাবে নেবে 17 বছর ভোট না করার পরে, সেটা মনে হয় ঠিক হবে না। 2 হচ্ছে যে আপনি তাহলে যদি এই দায়িত্বহীনতার পরিচয় দেন যে আমি সনদে স্বাক্ষর করলাম না, তাহলে নেক্সট কি, সেটা তো ওই ব্লেমটা আপনার এখানে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু তাকিয়ে আছে যে আমরা কত দ্রুত গণতন্ত্র উত্তরণের দিকে যাব, কত দ্রুত আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটির দিকে যাব। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার সামাজিক অস্থিতিশীলতা আছে, বিনিয়োগের জন্য সরকার ট্রাই করছে, বাট নর্মাল বিনিয়োগ একটা ইনসেপশন টু কমেন্সমেন্ট নর্মাল 3 to 5 ইয়ার্স সময় লাগে, ডিসকাশন থেকে শুরু করে আপনার কম্পিটিশন। আমি শেষ করে একটা কথা বলে যে তার মানে হচ্ছে যে আপনার নির্বাচনের দিকে, নির্বাচন আটকানো সনদ না করার কোনো উপায় নাই আছে বলে আমি মনে করি না। এবং সেটা যদি আপনি নির্বাচনকে ব্যাহত করার কোনো উদ্দেশ্য মানুষ দেখে, সেটা আদতে এবং দীর্ঘদিনের ক্ষেত্রে আপনার যে দলটি এটি অবস্থান নেবে তাদের জন্য খুব অসুবিধা। আরেকটা কথা বলা হচ্ছে যে জামাত বা এনসিপি তো অলরেডি ক্ষমতায় আছে, আমি জাস্ট আমার কথা না, আমি হিয়ারসে বলছি। সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে সরকার যেন ওই ট্র্যাপে না পড়ে, যে এই যে পাবলিক হিয়ারিং যেটা সবচেয়ে, আসলেই তো জামাত গত 50 বছরের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল পজিশনে আছে, বা এনসিপি নতুন দল বিপ্লবের ছিল, তাদের কথা একটু শুনছি, বাট এই স্বার্থের কারণে নির্বাচন পিছিয়ে দেব। কে পেয়েছি আজকে আমি আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতেই চাচ্ছি কিছু বিষয় নিয়ে, কথাগুলো আসলে না বললি না। যেমন বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর এই যে 92,486 জন আইন শৃঙ্খলা বাহিনীর, তাদেরকে 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সাথে আমরা যেমনটি দেখেছি যে 11টি সংস্কার কমিশনও হয়েছে, কিন্তু আবার 26 আর 27 জুলাই যে রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে সেটিও আমরা দেখেছি। আবার পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের সহিংসতা সেটাও আমরা দেখেছি গত 1 বছরে। এবং 16 জুলাই গোপালগঞ্জে এবং এনসিপির যে আওয়ামী লীগের 5 জন নিহত হয়েছে এবং একটা বিশাল বড় একটি সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সাথে মাইলস্টোনের যে ঘটনাটি সেটি তো মনে রাখার মতো একটি ঘটনা। আমি স্বাভাবিকভাবে কয়েকটি বিষয় এখানে আনলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিকরণ আমরা কিভাবে করব এবং অন্তর্বর্তী সরকার এই বিষয়ে নির্বাচনকে সামনে রেখে তাদেরকে কিভাবে প্রস্তুত করছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনাকে বলি, মাইলস্টোনের ঘটনাটা আসলে ভুলে যাওয়ার মতো ঘটনা, আপনি মনে রাখার কথা বলেছেন। আমরা দ্রুত ভুলে যেতে চাই, আমরা চাই না এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হোক। আর আইন শৃঙ্খলার কথা আপনি বলেছেন যে আমরা তো একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে আছি, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আছি। গণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশে, একটু আগে আমার ভাই আব্দুল্লাহ আল মামুন সে অনেকগুলো দেশের গবেষণার রেফারেন্স দিয়েছে। নিশ্চয়ই তারা এটাও গবেষণা করে দেখেছে একটা দেশে যখন এরকম গণ অভ্যুত্থান হয় তখন গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি কি থাকে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিতে দায়িত্বটা গ্রহণ করেছে, আমরা মনে করি সেই পরিস্থিতি থেকে এখন পরিস্থিতিটা অনেক ভালো আছে। আস্তে আস্তে আমরা শৃঙ্খলা ফিরে আসছে। আমরা মনে করি আরও সামনের দিনগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। কিছু ঘটনা যে ঘটেনি তা না, এরকম ঘটনা ঘটেছে, সেগুলোকে সামাল দেওয়ারও চেষ্টা করা হয়েছে এবং আমরা প্রাণান্তকর চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। আর আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য কি প্রস্তুতি নেওয়া হয়েছে এটা নিয়ে আমরা ইতিমধ্যে 2 দফা প্রেস ব্রিফিং করে আমাদের দেশের মানুষকে
জানিয়েছি, আশ্বস্ত করার চেষ্টা করেছি যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা একদম শেষ মিনিটে আছি, একদম মানে এই দুটি কথা উল্লেখ না করলেই নেই। বিমানের বোয়িং এ সেখানে আরো 10টি বিমান বুকিং করা হলো এবং আমি যদি ভুল না হয়ে থাকি আনা হচ্ছে, এটি একটি প্রসঙ্গ। এবং আমাদের যে 20% ট্যারিফটি নির্ধারণ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ধারণাটা কি, এটা কেন করছেন? আপনি বলেছেন আপনি যদি ভুল না করে থাকেন, আপনি এখানে আসলে ভুল করেছেন। ভুলটা করেছেন এই কারণে যে বিমানের 25টি বোয়িং কেনার কথা বলা হয়েছে, আর সেটা আসলে এই আলোচনাটা এত লম্বা যে আমি আসলে 20-25 সেকেন্ডে এই আলোচনাটা করতে পারবো না। আপনি যদি পরবর্তীতে আমাকে কোনোদিন সুযোগ দেন, আমি আপনাকে বিস্তারিত আলোচনা করব। আর যেই প্রসঙ্গটা আপনি বলেছেন 20% ট্যারিফ, এটা তো আমাদের জন্য খুবই আমি মনে করি ভালো সংবাদ। এটা আমাদের সব মহল এই সংবাদটাকে আসলে স্বাগতম জানিয়েছেন এই কারণেই যে আমাদের উপর যদি 37% যে শুল্কটা প্রথমে আরোপ করা হয়েছিল সেটা যদি থেকে যেত, তাহলে আমাদের গার্মেন্টস শিল্প বলেন বা রপ্তানি বাণিজ্য বলেন, বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসতো। এখন আমাদের 20%-এ এটা নেমে এসেছে। আমাদের কম্পিটিটিভ যারা রাষ্ট্র তাদের শুল্ক একই রকম আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষত আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের কিন্তু শুল্ক আমাদের চেয়ে বেশি। সো এসব ক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিটিভনেসটা আমরা ধরে রাখতে পেরেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য অপরচুনিটিও তৈরি হয়েছে। সো আমরা এই সিদ্ধান্তটাকে ওয়েলকাম জানাই এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যথার্থ বলেছেন এটা একটা ডিপ্লোম্যাটিক দিক। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জনাব আব্দুল্লাহ মামুন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আড়াই সেলস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ।